বিদ্যুৎ মন্ত্রীকে ইসলাম বিদ্বেষী বলায় কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজাকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে বিকেলে ব্রিফিং করবে টিএমপি। সম্প্রতি বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে কুষ্টিয়ার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের সময় নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেন আমির হামজা। পরে তার বিরুদ্ধে মামলা হয়। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুফতি আমির হামজা সিরাজগঞ্জের কৃতি সন্তান। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলে উল্লেখ করেছেন, যা মানহানিকর। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা করেছেন। ইসলামিক বক্তা এবং কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার সিরাজগঞ্জের চৌহালি আমলি আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলায় মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জ জজ আদালত। আমির হামজা এবার খোদ বিএনপি সরকারের টার্গেটে। স্বাধীন বাংলাদেশে যেখানে মানুষ বুক ভরে শ্বাস নেয়ার স্বপ্ন দেখেছিল, সেখানে জামায়াতে ইসলামীর এই রানিং এমপিকে চারপাশ থেকে আইনি গ্যারাকলে আটকে ফেলার এক ভয়ঙ্কর ব্লু প্রিন্ট বাস্তবায়িত হচ্ছে। সিংহাসনে বসলে পরে বিবেক যায় যে ভুলে, মুক্তিকামী ও স্বৈরাচার হয় ক্ষমতার পাল্লায় ঝুলে। এই অবস্থা হয়েছে বিএনপির এমপি মন্ত্রী ও নেতাকর্মীদের। কারণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকারের আমলে বাকস্বাধীনতায় হস্তক্ষেপের কারণে যখনই বিএনপির কোনো নেতাকর্মীরা বা কেউ আওয়ামী লীগকে নিয়ে বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে কোনো ধরনের কোনো বক্তব্য দিত বা তাদের বিরুদ্ধে কোনো কথা বলতো, তখন কিন্তু তাদের গলা চিপে ধরত আওয়ামী লীগ সরকার। এবং এই কারণে কিন্তু বিভিন্ন সময় বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের হাতে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। এবং তখন বিএনপির পক্ষ থেকে ঘোষণাও দেওয়া হয়েছে, আমরা ক্ষমতায় গেলে পূর্ণভাবে দেশের মানুষকে বাক স্বাধীনতা প্রদান করা হবে। অথচ আজকে দেখা যাচ্ছে যে বিএনপি সরকার তারা ক্ষমতায় আসার পর এখন তারা সেই আওয়ামী লীগের পথেই হাঁটতেছে। কারণ বর্তমানে কুষ্টিয়ার একজন সংসদ সদস্য মুফতি আমির হামজা, তিনি দুর্নীতি নিয়ে মুখ খোলায় তার বিরুদ্ধে মানহানিকর মামলা করা হয়েছে। এবং বিএনপির একজন জ্বালানি মন্ত্রী তার বিরুদ্ধে কথা বলায় এই মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেই মামলায় এবার ধরা পড়েছে মুফতি আমির হামজা। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে জ্বালানি মন্ত্রী টুকু তার বিরুদ্ধে বক্তব্য দিয়ে এবার মানহানিকর মামলায় যে ধরা পড়েছে মুফতি আমির হামজা, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে মুফতি আমির হামজা তিনি দুর্নীতি নিয়ে মুখ খোলার কারণে বা জ্বালানি মন্ত্রী তার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে সে একজন এমপি হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে মামলা এবং তাকে গ্রেফতার করা হয়। এর রহস্যটা কি, এটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমির হামজার বিরুদ্ধে বর্তমানে দুটি বড় ইস্যু নিয়ে রীতিমতো আইনি শুনানি বইয়ে দেওয়া হচ্ছে। প্রথমটি হলো জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে করা একটি মন্তব্য। ২১ এপ্রিল সিরাজগঞ্জের একটি আদালতে আমির হামজার বিরুদ্ধে সরাসরি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযোগ কি? অভিযোগ হলো একটি মসজিদে জুমার খুতবা দেয়াকালীন আমির হামজা জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী বলে আখ্যায়িত করেছেন। এই মন্তব্যের জেরে সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তলব করা হয়েছিল, কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বিষয়টি এখানেই থেমে থাকেনি। এই মামলাটি এখন ১০০ কোটি টাকার একটি বিশাল মানহানির মামলায় রূপ নিয়েছে। মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি মানহানির মামলা করছে। হ্যাঁ, ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়েছে এবং আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআই বা তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় ঘটনাটি আরও বিস্ফোরক। কুষ্টিয়ার জেলা প্রশাসকের বদলি নিয়ে এক ভয়ঙ্কর সত্য হয়তো সামনে এনেছিলেন আমির হামজা। তিনি প্রকাশ্যেই অভিযোগ করেছেন যে কুষ্টিয়ায় নতুন ভিসি বদলি হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে।
একজন সংসদ সদস্যের মুখ থেকে প্রশাসনের এত বড় দুর্নীতির কথা শুনে রীতিমতো নড়ে চড়ে বসে প্রশাসন। এই মন্তব্যের কারণে গত 13 এপ্রিল তাকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে কড়া ভাষায় বলা হয়, আগামী 7 দিনের মধ্যে এই অভিযোগের সপক্ষে প্রমাণ হাজির করতে হবে, নতুবা ভুল তথ্য দেওয়ার জন্য জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। এখন আপনারা যারা ভাবছেন এটি নিছকই একটি মানহানির মামলা এবং এর আইনি প্রক্রিয়া স্বাভাবিক নিয়মে চলছে, তাদের বলি, আমির হামজাকে গ্রেফতারে যে ফাঁদ পাতা হয়েছে তার নৈপথ্যে কলকাঠি নাড়ছে কারা জানেন? এই পুরো নাটকের স্ক্রিপ্ট লেখা হচ্ছে এমন এক জায়গা থেকে যার সাথে বাংলাদেশের রাজনীতির এক অদৃশ্য সুতো বাঁধা, আর সেই সুতার নাম হচ্ছে ভারত। একটু মিলিয়ে দেখুন, ইকবাল হাসান মাহমুদ টুকু কে? তিনি বিএনপির একজন প্রভাবশালী নেতা এবং বর্তমান জ্বালানি মন্ত্রী হলেও রাজনীতির অন্দরমহলে তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি ভারতের একদম খাস লোক, বা সোজা বাংলায় দিল্লির পরীক্ষিত একজন লোক। মজার ব্যাপার হলো, আওয়ামী লীগের আমলেও এই ইকবাল হাসান মাহমুদ টুকুকে ভারত প্রোটেকশন দিয়ে রেখেছে, এমনকি তাকে ভারতের কোটায় মন্ত্রী পর্যন্ত বানানো হয়েছে বলে জোরালো গুঞ্জন রয়েছে। ভারতের সাথে বিদ্যুৎ খাত নিয়ে, বিশেষ করে আদানি গ্রুপের সাথে যেসব বিতর্কিত ও অসম চুক্তি হয়েছে তার সাথেও এই প্রভাবশালীদের নাম জড়িয়ে আছে। তার মানে সমীকরণটা খুব পরিষ্কার। আপনি যদি ভারতের কোনো খাস লোক বা ভারতপন্থীর বিরুদ্ধে কথা বলেন, তাহলে আপনার কপালে শনি আছে। আমির হামজার অপরাধ হলো তিনি এমন একজনের বিরুদ্ধে মুখ খুলেছেন যাকে ভারত নিজেদের ছায়াতলে রাখে। এই যে রাজনৈতিক প্রতিহিংসা, এর একটা অদ্ভুত ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বৈত নীতি আছে বাংলাদেশে। আপনি যদি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতো ভারতপন্থী নেতার বিরুদ্ধে কোনো কথা বলেন, সাথে সাথে আপনার বিরুদ্ধে 100 কোটি টাকার মামলা হবে, গ্রেফতারি পরোয়ানা জারি হবে। কিন্তু আপনি যদি বিএনপি বা অন্য কোনো দলের চীনপন্থী নেতার বিরুদ্ধে কথা বলেন, ধরুন আপনি আলতাফ হোসেন চৌধুরী কিংবা লুৎফুজ্জামান বাবরের মতো নেতাদের বিরুদ্ধে কথা বলেন, কি হবে? কিচ্ছু হবে না। কেউ আপনার বিরুদ্ধে টু শব্দটিও করবে না, কোনো মামলাও হবে না। এমনকি প্রথম সারির পত্রিকাগুলো যারা পান থেকে চুন খসলেই লিড নিউজ করে, তারাও এসব নিয়ে কোনো বড় নিউজ করবে না। মানে ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের গায়ে আঁচল লাগলেই প্রশাসন অ্যাকশনে নেমে পড়ে। আমির হামজাকে গ্রেফতারের জন্য যে পরোয়ানা জারি করা হয়েছে তার বিচারিক প্রক্রিয়া নিয়েও কিন্তু বিশাল প্রশ্নচিহ্ন রয়েছে। এখন প্রশ্ন হলো, একজন সংসদ সদস্যকে গ্রেফতার করতে হলে স্পিকারের অনুমতির প্রয়োজন হয়, অনেক আইনি জটিলতা থাকে, চাইলেই একজন এমপিকে রাস্তা থেকে ধরে জেলে পোরা যায় না। কিন্তু তবুও কেন এই তড়িঘড়ি? বিশিষ্ট আইনজীবী শিশির মনিরের একটি কথা এখানে খুব প্রাসঙ্গিক। তিনি বলেছেন, সকাল থেকে কোর্ট শুরু হয় আর একদিনেই 10 থেকে 12 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়ে যায়, কেউ আর পেরে ওঠে না। এই যে বিচার ব্যবস্থার অদ্ভুত রকেট গতি, এটা আমাদের কি মনে করিয়ে দিচ্ছে? ঠিক ধরেছেন, শেখ হাসিনার আমলের সেই ক্যাঙ্গারু কোর্টের কথা। হাসিনার আমলে যেভাবে বিরোধী মতকে দমন করে ফরমায়েশি রায় দেয়া হতো, প্রশাসনকে ব্যবহার করে কণ্ঠরোধ করা হতো, আজকের এই ঘটনাগুলো কি তারই প্রতিচ্ছবি নয়? এখন প্রশ্ন হলো, এই গ্রেফতারি পরোয়ানা নিয়ে আমির হামজা কি আদৌ ভীত? একটু পেছনের দিকে তাকালে এর উত্তর পাওয়া যাবে। আমির হামজা এমন একজন নেতা যিনি কার্যত ফাঁসির সেল থেকে ফিরে এসেছেন। শেখ হাসিনার আমলে তিনি রিমান্ডের পর রিমান্ড খেটেছেন, আয়নাঘরের মতো বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। যিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও নিজের আদর্শ থেকে পিছপা হননি, তিনি এই সামান্য গ্রেফতারি পরোয়ানা বা 2-1 দিনের জেল খাটাকে ভয় পাবেন এমনটা ভাবার কোনো কারণ নেই। বরং এখন যদি তাকে গ্রেফতার করাও হয়, তবে তিনি এমপি হিসেবে ফার্স্ট ক্লাস ডিভিশন পাবেন, ভিআইপি মর্যাদা পাবেন। এসব মামলা হামলা তার কাছে এখন ডাল ভাতের মতো। কিন্তু এই ঘটনার আসল ইম্প্যাক্ট বা প্রভাবটা কোথায় পড়বে জানেন? প্রভাবটা পড়বে খোদ বিএনপির ওপর। বিএনপি সরকার যদি সত্যি সত্যি আমির হামজাকে গ্রেফতার করে জেলে পাঠায়, তবে সেটা হবে বিএনপির জন্য এক চরম রাজনৈতিক আত্মহত্যা। এর মাধ্যমে বিএনপি মূলত নিজেদের পতন ঘণ্টা নিজেরাই বাজিয়ে দেবে। কেন বলছি এই কথা? কারণ হাসিনা আমলের দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদের পর দেশের মানুষ একটি মুক্ত ও স্বাধীন পরিবেশ চেয়েছিল। মানুষ চেয়েছিল মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু মাত্র কয়েকদিনের মাথায় যদি ফেসবুকে সমালোচনা করার কারণে সাধারণ অ্যাক্টিভিস্টদের গ্রেফতার করা হয়, আর সরকারের মন্ত্রীদের সমালোচনা করার কারণে একজন রানিং এমপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, তবে সাধারণ মানুষ কি ভাববে? পুরো জাতি ইতিমধ্যে বুঝতে শুরু করেছে যে পুরনো বোতলে নতুন মদ দেয়া হয়েছে। ফ্যাসিবাদ তার রূপ পরিবর্তন করে আবার ফিরে এসেছে। বিএনপি যদি আমির হামজাকে জেলে ঢোকায়, তবে রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা আরও কয়েকগুণ বেড়ে যাবে। মানুষ জামায়াতকে এবং আমির হামজাকে সিম্প্যাথি বা
সহানুভূতির চোখে দেখবে। ইসলামিক বক্তা এবং কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার সিরাজগঞ্জে চৌহালি আমলি আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। কিন্তু ঠিক কী কারণে তার বিরুদ্ধে এই পরোয়ানা, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। দেশের আলোচিত ইসলামিক আলোচক এবং কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা ওয়াজ মাহফিলে ইসলামী আলোচনার পাশাপাশি বিভিন্ন বক্তব্যের মাধ্যমে প্রায়শই আলোচনায় থাকেন জামায়াতে ইসলামীর এই এমপি। সম্প্রতি এক বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা দেন। জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা মাহমুদ হাসান, ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। আপনি যদি বলেন উনি জামাত ইসলামী বিদ্বেষী, সর্বনাশ পীরের বিদ্বেষী, না, উনি ইসলাম বিদ্বেষী। ওনার বক্তব্য কালকে দেখেছি, এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধ হয়েছে কেন আপনি বলেন তো? মুক্তিযোদ্ধা তো এখনো বেঁচে আছে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা ইসলাম বিদ্বেষী কিনা, তারা ধর্ম বিদ্বেষী কিনা। এদিকে ওই বক্তব্যের জেরে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির। তার অভিযোগ, সিরাজগঞ্জের কুষ্টিয়া সংসদ সদস্য মুফতি আমির হামজা যে কিনা দুর্নীতি নিয়ে মুখ খুলেছিল, সে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে যখন তাকে দুর্নীতিবাজরা হাজার হাজার কোটি কোটি টাকার অফার করেছিল, তখন সে সেই অফারগুলো প্রত্যাখ্যান করে সেই বিষয় নিয়ে সে মুখ খুলেছিল যে আমি এত হাজার কোটি টাকার অফার পেয়েছি। তো তিনি এই দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন, এই জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। এবং বর্তমানে এই যে জ্বালানি মন্ত্রী টুকু, তার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে এই আমির হামজার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। এখন একজন মন্ত্রীর বিরুদ্ধে আমির হামজা তিনি বক্তব্য দিয়েছেন। বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অন্য দলের রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে কথা বলে, এটা স্বাভাবিক। কিন্তু এখন সে অপরাধ করেনি সেটা আমি বলছি না, বা তার বক্তব্যে ভুল হয়নি, বা সে সেই বক্তব্য যে দিয়েছে সেটাকে আমি সমর্থন করি না। কিন্তু তার বিরুদ্ধে হয়তো একটা লিগ্যাল নোটিশ পাঠানো যেত যে সে জ্বালানি মন্ত্রীকে নিয়ে এমন বক্তব্য কেন দিয়েছে, তার জবাব চাইতো, বা এরকম অন্য কোনোভাবে বিষয়টাকে এই করা হতো। কিন্তু তা না করে তার বিরুদ্ধে সরাসরি সেই আওয়ামী লীগ সরকারের আমলে যেইভাবে ফ্যাসিস্টরা বিভিন্নভাবে মামলা হামলা দিয়ে মানুষদেরকে নির্যাতিত করতো, হয়রানি করতো, ঠিক সেইভাবে আমির হামজার বিরুদ্ধে একটা নয় কয়েকটা মামলা দিয়ে তার বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাহলে আওয়ামী লীগের মধ্যে আর বিএনপির মধ্যে তাহলে পার্থক্যটা কোথায় রইল? কোথায় পার্থক্য রইল? সেই আগে আমরা যেটা দেখেছি যে সিংহাসনে বসতে পরে বিবেক যায় যে ভুলে, মুক্তিকামীও স্বৈরাচার হয় ক্ষমতার পাল্লায় ঝুলে। তাই এখন যারা এই যে বিএনপি সরকার ক্ষমতা এসেছে, তারা একসময় মুক্তিকামী ছিল, তারা এখন স্বৈরাচার হচ্ছে। এইভাবে যদি মানুষের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়, তো তাহলে এদেশের মানুষ কিন্তু চুপ থাকবে না। অবশ্যই এই বিষয়গুলো নিয়ে মানুষ প্রতিবাদ করবে এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষের কাছে খুবই খারাপ অবস্থায় চলে যাবে বিএনপি সরকার। তো মুফতি আমির হামজার বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা এবং তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, এই বিষয় নিয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।